থোকা থোকা মেঘ জমেছে পূর্ব দিগন্তে। সূর্যের প্রকট রশ্মি তখন মাটিতে পড়ছে হেলে। খানবাড়ির উঠোনে ভিড় জমিয়েছে সবাই। বিদায় পর্ব গত 1 ঘন্টা যাবৎ ধরে চললেও এখনও শেষ হয়নি। এতে সামান্য বিরক্ত পুরুষগণ। ইসরাতকে কারোর কাছ থেকে বিদায় না নিতে দিয়ে টেনে এনে গাড়ির ভেতর বসানোতে সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি তার। তাই গাড়ি থেকে নামতে নাই বিদায় নেওয়ার জন্য। এমন মুহূর্তে জাইন তার হাতের কবজি চেপে ধরল শক্ত করে। গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছ? ইসরাত টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে বলল, বিদায় নিতে যাচ্ছি। কথাটা ফুরাবার পূর্বেই জাইন আরও শক্ত করে চেপে ধরল ইসরাতের কবজি। বলল, প্রয়োজন নেই। ভ্রু কুঁচকে আসলো মেয়েটার। নাকের পাটা ফুলিয়ে ধমক দিল, চুপ, একদম বেশি বুঝতে মানা করেছি না? তাহলে বেশি বুঝছেন কেন? প্রয়োজন আছে। আপনাকে কে বলেছে প্রয়োজন নেই? জাইন গোমরা মুখে তাকিয়ে রইল ইসরাতের দিকে। প্রশ্নের উত্তর না দিয়ে মিনমিন করে বলল, ধমকাচ্ছেন কেন? ধমকাবো না তো কী করব? চুমু খাবো? ইসরাত দাঁতে দাঁত পিষে কথাটা শেষ করতেই জাইন নিরীহ ভঙ্গিতে গাল এগিয়ে দিল সম্মুখে। গলা খাদে নামিয়েই বলল, চাইলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। একদম চুপ থাকবো এই বিষয়ে। আপনার আর আমার টপ সিক্রেট থাকবে। ইসরাত জাইনের বাহুতে চাপড় বসিয়ে দিল ধূপধাপ শব্দে পরপর কয়েকটা। গোমরামুখ স্বামীকে বসিয়ে রেখে বের হলো গাড়ি থেকে। নুসরাত আরশের মুখের দিকে 2 মিনিট যাবৎ হতবাক নয়নে তাকিয়ে আছে। তার সামনে পায়ে এলিয়ে বসা লোকটা হাসছে, বিশ্রী পৈশাচিক হাসি। ভীষণ মজা পেয়েছে যেন নুসরাতের মুখের ভাবগতি দেখে। নির্বাক মুখে তা দেখল মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করল দাঁত কেলিয়ে মিচকে শয়তানের মতো হাসা লোকটার টুটি চেপে দাঁতগুলো সব ভেঙে দিতে। নির্জীব বদনে অনেকক্ষণ তাকিয়ে থেকে আকস্মিক ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল স্মিত। বলল, আসছি 2 মিনিটের ভেতর, অপেক্ষা করুন। এসে আপনার কোলে চড়ে বসব, কোল থেকে আর নামবই না। ভ্রু আপনা আপনি উঁচিয়ে গেল আরশের। তখনও ঠোঁটে লেগে থাকা মৃদু হাসি মেটেনি। নুসরাত কল কেটে রোমানা খাতুনের দিকে এগিয়ে গেল। বলল, চলে যাচ্ছি, দোয়া করবেন। এসে কষ্ট দিয়েছি এমন বলবো ভাবছেন? মোটেও না। এখানে এসে আমি বাচ্চা মেয়েটা অনেক কষ্ট পেয়েছি, মরতে মরতে বেঁচেছি। এই জীবন থাকতে আর এই বাড়িতে না। তাহলে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রোমানা খাতুন মিনমিন করে সালামের জবাব দিলেন। ড্রাইভিং সিটে বসা হেলাল সাহেবের হাতে জোর করে টাকার নোট গুজে দিলেন সালামি হিসেবে। এমনকি জাইন, লিপি বেগম, আরশকেও দিলেন। শুধু দিলেন না নুসরাত আর ইসরাতকে। রোমানা খাতুনের এমন কাণ্ডে তার অগোচরে মুখ ভ্যাংচালো নুসরাত। অতপর হাত পাতল তার সামনে। ভদ্রমহিলা ভ্রু উঁচালেন। নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি? নুসরাত প্রশ্নের উত্তর দিল সহজ ভঙ্গিতে, সালামি। রোমানা খাতুন গম্ভীর কণ্ঠে বললেন, নেই। নুসরাত গো ধরল। আজকে সালামি দিতেই হবে তাকে। সবাইকে সালামি দিল, সে কি দোষ করেছে যে তাকে দেয়নি? রোমানা খাতুন অটল, 1 টাকাও দেবেন না সালামি। ইসরাতও সমান তালে হাত পাতল সালামি পাওয়ার আশায়। অনেকক্ষণ নুসরাত আর রোমানা খাতুনের তর্ক বিতর্ক চলল। শেষ পর্যন্ত বয়স্কা রাজি হলেন টাকা দিতে। শাড়ির আঁচলের কোণ থেকে টাকা বের করতেই নুসরাত আর ইসরাত দুজনে খুশিতে বাকবাকুম করে উঠল। দুজনের চোখ জলজল করে উঠল সালামি পাওয়ার লোভে। শেষ পর্যন্ত রোমানা খাতুন 2 1000 টাকার নোট বের করলেন। দুজনের হাত পাতা তখনও। কিন্তু টাকাগুলো তিনি ইসরাত ও নুসরাতের দিকে এগিয়ে না দিয়ে ভাঁজ খুললেন আয়েশ করে।
একে একে ভাঁজ থেকে বেরিয়ে আসলো 10 টাকা, 2 টাকা, 5 টাকার নোট। দুজনেই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থেকে দেখল। শেষ পর্যন্ত 1000 টাকার নোট আবার শাড়ির আঁচলে সামলে রেখে দুজনের হাতের মুঠোয় 2 টাকা 2 টাকা করে 4 টাকা গুজে দিলেন তিনি। গম্ভীর গলায় বললেন, চানাচুর খেয়ে নিও। না চাইতো দুই বোনের মুখ দিয়ে বেরিয়ে আসলো, মাত্র 2 টাকা। ইসরাত হাতের মুঠোয় গুজে দেওয়া টাকা হাঁ করে দেখল। নুসরাত বলেই ফেলল, ফকিরকেই তো 2 টাকা দিলে এখন নেয় না, আর আপনি আমাদের 2 টাকা দিলেন। আমরা কি ফকিরের থেকেও বেশি গরিব? চ্যা। গাড়ি চলছে আপন গতিতে। নুসরাত আরশের কোলে বসা। মুখের ভাবগতি সুবিধার না। এই বোম ফাটবে কারোর মাথায় এমন এমন ভাব। গাড়িতে ওঠার সময় সবাইকে চাপতে বলল সে। কেউ তার কথা কানে তুলল না। জাইন নামক ভণ্ড বেটাও তার সাথে শত্রুতা করেছে। বলে কিনা বসে যান আরশের কোলে, 1 ঘন্টারই তো রাস্তা, ফটাফট চলে যাব। ইসরাত মেকি অসহায়তা চেহারায় ভাসিয়ে বলল, বোন আমার, দেখ আমি ওদিকে কিভাবে চাপব? জায়গা আছে? 2 জন বসার সিটে একে তো 3 জন বসেছি কষ্টমষ্ট করে, এখন আরেকজনের জায়গা হবে কিভাবে? বসে জানা, এইটুকুই তো রাস্তা। তার বোনটাও এমন করতে পারল? নুসরাত মেনে নিতে পারল না, তাই রেগে মেগে বলল, তুই তোর জামাইয়ের কোলে বসে আমাকে তোর সিটটা ফাঁকা করে দে। ইসরাত নিরীহ নিষ্পাপ ভঙ্গিতে উত্তর করল, আমি এত বড় মেয়ে একজন মানুষের কোলে বসব? কেমন দেখায় না? তুই বসে যা, ছোট মানুষ আছিস। নুসরাত কথাটা শুনতেই বলল, তাহলে আমি তোর কোলে বসব। নুসরাতের কথা কানে যেতেই ইসরাত নাটক জুড়ে দিল। চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার ভান করল। নুসরাতের মতামতে মাথা ঘুরিয়ে যখন পড়ল তাহলে তো মাটিতে পড়া উচিত ছিল, কিন্তু মেয়েটা মাটিতে না পড়ে সরাসরি গিয়ে স্বামীর কোলে পড়েছে। এসব কত নাটক সে করেছে, অভিজ্ঞ নাটকে। সেই মেয়েকে নাকি নাটক দেখায় তার বোন। যুগে যুগে কী দেখতে হবে ভেবেই নুসরাত দীর্ঘশ্বাস ফেলে। আরশের কোলে বসেই নাক মুখ কুঁচকে নুসরাত বোনের মির্জাফরিগিরির কাহিনী ভাবল। এই বোনের জন্য কিনা নাওয়া খাওয়া বাদ দিয়ে সে এসেছিল এই চিপায়, আর এই বোন তার সাথে ধোঁকা করল। এখান থেকে ফিরে গিয়ে সব সম্পর্ক শেষ করে দেবে বোনের সাথে। এমনকি শ্বশুরবাড়ির মানুষ উড়াধুরা পিটিয়ে হত্যা করে ফেললেও সে টু শব্দটি করবে না। নিজ মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। প্রতিজ্ঞা শেষে সোজা হয়ে বসতেই উদরের কাছে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হলো। বুঝতে বাকি রইল না এই বেটা আরশ চিমটি কেটেছে। শূন্যে হাত তুলে আরশের হাঁটু বরাবর কয়েকটা কিল বসালো নুসরাত। জাইনের কাছে বিচার দিল, জাইন ভাই। জাইন নুসরাতের দিকে তাকালো। আরশকে হাসতে দেখে নিজেও হালকা হাতে ভাইয়ের গালে চাপড় বসালো। চোখ পাকিয়ে বলল, ওকে জ্বালাবি না একদম। আরশ মেনে নিয়ে উপর নিচ মাথা দোলালো ভদ্র বাচ্চার মতো। বলল, আচ্ছা। 2 মিনিট অতিবাহিত হতেই আবারও শুরু হলো তার জ্বালানো। নুসরাত দাঁতে দাঁত পিষল। অত্যন্ত কষ্টে গলবিলে জমা হওয়া গালিগুলো গিলে নিল। হুমকিস্বরূপ বলল, আপনার নামে আমি মানহানির মামলা করব, দেখে নিয়েন। আরশ নির্লিপ্ত কণ্ঠে বলল, আচ্ছা করিস। আপনি আসলে একটা খারাপের খারাপ। সেম টু ইউ বেবি। ক্যালেন্ডারের পাতা 30 আগস্টের ঘরে। ঘড়ির কাঁটায় তখন বাজছে রাত 10টা 18। ইরহাম এখনও যায়নি সৈয়দ বাড়িতে, তাই স্ত্রীর সাথে ঝগড়ার শব্দ আসছে উপর থেকে। স্বামী স্ত্রীর রোজকার কলহে তিক্ততা ধরে গেছে সবার। নাসির সাহেব ঘণ্টাখানিক আগে দুজনকে বসিয়ে বুঝিয়েছেন, এসব কলহ মান অভিমান অভিযোগ দুইজন দুজনের সাথে ভাগ করে নিতে হয়। রুমের বাহিরে যাতে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির শব্দ না বের হয়।
কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই তারা কি শুরু করেছে? পুরো সোসাইটিকে জানিয়ে দিচ্ছে দুজনের নিত্যদিনের উঠতে বসতে কথা কাটাকাটি, ঝগড়া আর চিৎকার চেঁচামেচি। সেদিন নাকি আবার নাজমিন বেগম করিডোর পার হয়ে যাওয়ার সময় খোলা দরজা দিয়ে দেখেছেন ইরহাম স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়েছে। এটা দেখেই ক্ষেপে গেলেন তিনি। শাস্তি হিসেবে একদিন খাবার খেতে দেননি। ইরহাম নিজের দোষ স্বীকার করেছে, এখানে তার ভুল। ক্ষমাও চেয়েছে সুরভির কাছে। কিন্তু ব্যাপারটা খতিয়ে দেখলে এখানে আসলে তার দোষ নেই, দোষটা সুরভির। নাসির সাহেব দুজনকে মাত্রই বোঝানোর পর আবারও ঝগড়া দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরা এভাবে মানবে না। আগামীকাল আলোচনায় বসতে হবে সবাইকে নিয়ে। নিত্যদিন এসব কারোর ভালো লাগে না দেখতে। সিদ্ধান্ত গ্রহণের পরপর ড্রয়িং রুমে উপস্থিত হলো এসে নুসরাত। নাসির সাহেব তাকে অদেখা করে মোবাইল দেখতে লাগলেন। ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই বিয়ে করার ভূত চেপেছে মাথায়। সন্ধ্যার দিকে রোমানা খাতুন ফোন দিয়ে নুসরাতের নামে নালিশ কেটেছেন মোড়ক চুরির দায়ে। ওনার ছেলের বউয়ের 3টা জোয়ান জোয়ান মোড়ক চুরি যাওয়ায় প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ির চৌকাঠে বসে মাথা চাপড়াচ্ছেন আর হাই হুতাশ করছেন। নুসরাতকে ডেকে এনে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করেনি চুরি করেছে, আবার অস্বীকারও করেনি। হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। এখন আবার এসেছে আরেকটা বায়না নিয়ে নাসির সাহেবের সামনে। নাসির সাহেব জানেন কি বায়না করবে, তাই চশমা পরে মনোযোগ সহকারে মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হলেন। ভাব করলেন মেয়েকে দেখেননি তিনি। নুসরাত এসেই প্যান প্যান শুরু করলো মাছির মতো। আব্বা, আপনি বলেছিলেন এইচএসসিতে ফেল করলে 1 বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু এখন 2 বাচ্চার বাপের সাথেও বিয়ে দিচ্ছেন না। ইচ্ছে করে ফেল করলাম, এতে লাভ হলো কি? নাসির সাহেব অবাক কণ্ঠে জানতে চাইলেন, ইচ্ছে করে? নুসরাত জিভ কাটল, আমতা আমতা করে বলল, ওই আর কি, ইচ্ছে করেই ফেল করেছিলাম। পেপারে কিছুই লেখিনি, সাদা পেপার জমা দিয়ে এসেছি। এবার বলেন, কবে বিয়ে দেবেন আমার? নাসির সাহেব বললেন, পরে। নুসরাত জোর দিল কথায়, জেদি কণ্ঠে বলল, বিয়ের বয়স হয়ে বুড়ি হয়ে যাচ্ছি, এখনও বিয়ে দিলেন না আপনি। আজ বলতেই হবে কবে বিয়ে দেবেন আমার। আপনার ছেলে থাকলে এতদিনে বিয়ে দিয়ে দিতেন না? সত্যি করে বলেন আব্বা, দিতেন না? নাসির সাহেব শান্ত মুখে বসে রইলেন। মোবাইলের দিকে চোখ রেখে জিজ্ঞেস করলেন, বয়স কত? বিয়ের বয়স হয়েছে তোমার? নুসরাত হাতের আঙুলে হিসেব করল, বলল, কাটায় কাটায় 19 বছর 8 মাস 12 সেকেন্ড। এখনই তো বিয়ে করার ঠিক সময়। আমার মতামতে 16 বছরেই স্বামীর ঘরে মেয়েদের পাঠিয়ে দেওয়া উচিত। সেই আনমান আমার বয়স তো 3 বছর বেশি। নাসির সাহেব বললেন, এখনও সময় আছে, পরে। নুসরাত নাসির সাহেবের পা ধরে ঝুলে গেল। কণ্ঠে মায়া ঢেলে অবিচল কণ্ঠে একই বুলি আওড়ালো, ও আব্বা, বিয়ে দিয়ে দেন না আব্বা। বিয়ে দিয়ে দিলে আর বেশি কথা বলবো না, একদম গৃহিণী নারী হয়ে যাব। সারাদিন স্বামীর সেবা করব, আপনাকেও জ্বালাবো না। আব্বা গো, বিয়ে দিয়ে দেন না। আর কোনো আবদার করব না, এটাই শেষ আবদার, বিয়ে দিয়ে দেন। হবে না, মানে হবে না, পরে বিয়ে দেব, এবার ভাগো। বলেই আবার মোবাইলে ব্যস্ত হলেন। নুসরাত পা টিপে দিতে লাগলো। বাবাকে তোষামত করলো রাজি হয়ে যাওয়ার জন্য। নাসির সাহেব নিজের না থেকে হ্যাতে আসলেন না। আবারও বিরক্ত ভঙ্গিতে বলে উঠলেন, তোমার বয়স হয়েছে বিয়ের, বিয়ের বয়স হলে এসে আমাকে জানিও, আমি বিয়ে দিয়ে দেব। নুসরাত 2 ভ্রুর মধ্যখানে ভাঁজ ফেলল, মনে মনে কথা গোছালো। 2 বাচ্চার মা হওয়ার বয়সে আপনি কেমন করে জিজ্ঞেস করেন আমার বিয়ের বয়স হয়েছে কিনা? এতদিনে বিয়ে দিয়ে দিলে তো আমি নাতি নাতনির মুখ দেখে তাদেরও বিয়ে দিয়ে দিতে পারতাম।
মোবাইল হাত থেকে রেখে মেয়ের মুখটার দিকে তাকালেন ভদ্রলোক। কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বললেন, আল্লাহর ওয়াস্তে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। বাপ হই আপনার, একটু লজ্জা শরম করেন। নুসরাত ভেঙচি কাটল। বাবাকে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলল, লজ্জা শরম করেন? এত লজ্জা শরম করে হবে কি? 1 টাকাও তো কেউ দেয় না। আবারও ভ্যাংচালো, লজ্জা শরম করেন? ঘড়ির কাঁটায় সকাল 10টা। ঘুম থেকে উঠে নুসরাত এলোমেলোভাবে হাঁটছিল। চুলগুলো পাখির বাসা হয়ে মাথার মাঝখানে দলা পেকে আছে। হাত উপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙতেই স্কিনি টি শার্ট উপরের দিকে উঠে উদরের একাংশ বের হয়ে গেল। তখনই পেছন থেকে আরশের গলা ঝাড়ার শব্দ আসলো। নুসরাত ভ্রু বাঁকিয়ে পিছু ফিরতেই আরশ খোঁচা দিয়ে বলে উঠল, ক্যালভিন ক্লাইনের আন্ডারওয়্যার পরেছিস, তাই সেটা বের করে সবাইকে দেখাচ্ছিস নাকি? নুসরাত কপাল কুঞ্চিত করে তাকিয়ে থাকল সামান্যক্ষণ। ফোঁস করে শ্বাস ফেলল। অতঃপর তৎপরতা নিয়ে গলার কাছের কাপড় সরিয়ে অন্তর্বাসের স্টেপ দেখিয়ে উত্তর করল, শুধু ক্যালভিন ক্লাইনের আন্ডারওয়্যার পরিনি, ব্রাও পরেছি। এই যে, এই দেখুন, দেখুন। আরশ নুসরাতের মাথায় ঠাস করে একটা চাপড় বসালো। ঘাড় সামান্য বেঁকে গেল তার। দাঁতে দাঁত পিষে ভর্ৎসনা করল, নির্লজ্জ। কথায় ধরে ফেলল নুসরাত। গতকাল তাকে কোলে বসিয়ে নিয়ে আসার সময় চিমটি কেটেছিল এই বেয়াদব। উদরের কাছে কাতুকুতু দিয়েছিল মিচকেটা। তাই কোমরে 1 হাত রেখে দাঁড়িয়ে মুখ ঝামটা মারল। বলল, আর আপনি কি? মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা সাধু জিন। আপনি যে আস্ত একটা লুচ্চা বদমাইশ তা আমার থেকে ভালো দুটো কেউ জানে না। আরশ ভ্রু উঁচিয়ে হাসল। বলল, অবশ্যই আমি সাধু ব্যক্তি, না হলে বিয়ের 13 বছর পরও তুই অক্ষত বিনা বাচ্চায় ঘুরছিস। এটা কিভাবে সম্ভব হয়? ধূপ করে একটা কিল বসালো আরশের পিঠে নুসরাত। আঙুল তুলে শাসালো, একদম খারাপ কথা বলবেন না। নিষ্পাপ ভঙ্গিতে মাথা ঝাঁকালো আরশ। জিজ্ঞেস করল, কোথায় খারাপ কথা বললাম? আমি তো তোকে বাস্তবতা দেখালাম। নুসরাত কিছু একটা বলতে গিয়ে মুখ আটকালো। নির্জীব মুখে বলে উঠল, আপনার বাস্তবতার মাইরি বাপ। আরশ হাসল। নুসরাতকে চেতিয়ে দিতে আঙুল দিয়ে খোঁচা দিল পিঠে। নুসরাত ঘুরে তাকাতেই গলা খাদে নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, নডি ফুরি। কপালে ভাঁজ ফেলল মেয়েটা। পায়ের আঙুলে ভর দিয়ে আরশের মুখোমুখি হলো। শক্ত হাতে টেনে ধরল চুল। নিজেও গালি দিল, তুই নডিফুয়া, শালা নষ্টের নষ্ট। আরশ নিজের চুল আলগোছে ছাড়িয়ে নিতে চাইল নুসরাতের হাতের কবল থেকে। পারল না। চুল ধরে টানায় ঘাড়ে ব্যথা পেল। তাই ঝুঁকে আসলো নিচের দিকে। হিসিয়ে বলল, চুল ছাড় বোকা। ছাড়ব না। কেন? তোর কি হয়েছে? চুল টানছিস কেন বাদরের মতো? আমি বাদর না। চুল ছাড়, ব্যথা পাচ্ছি। আগে বলুন, আর গালি দেবেন? আরশ 2 পাশে মাথা নাড়ল, তারপর আবার উপর নিচ দোলালো। নুসরাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, এসব কি বলছেন? মুখ দিয়ে বলুন, বাক্প্রতিবন্ধীদের ভাষা আমি বুঝি না। নুসরাতের হাতের মুঠো থেকে আরশ চুল ছাড়াতে না পেরে তার গাল টেনে ধরল 2 দিকে। মেয়েটা চেঁচালো, গাল ধরে টানাটানি করবেন না আরশ ভাই। 100 বার করব। চুল ছাড় স্টুপিড। আপনি স্টুপিড। আপনার 14 গোষ্ঠী স্টুপিড। হ্যাঁ, স্টুপিড হওয়ার জন্যই তো তোর মতো গাধি একটার জন্ম হয়েছে। তো আপনি কি নিজেকে কি মনে করেছেন? কোন দেশের আইনস্টাইন আপনি? ফ্রান্সের আইনস্টাইন। এবার চুল ছাড়, না হলে মাথায় তুলে আছাড় মারব। নুসরাত জিভ বের করে ভ্যাংচালো। ঠোঁটের বিকৃতি ঘটিয়েও একইভাবে ভেঙচি কাটল। অতঃপর শক্তি খাটিয়ে জোরে চুলে টান দিয়ে ছেড়ে দিল আরশকে।
বিড়বিড় করে গালি দিতে দিতে চলে গেল অন্যদিকে। আরও সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় দুই দিকে ঝাঁকাতেই মটমট করে উঠল। চুল হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ওড়না কই তোর? নুসরাত হেঁটে যেতে যেতে থামল। ঘাড় বাঁকিয়ে অবলোকন করল ওভাল আকৃতির কালো হয়ে আসা মুখখানা। প্রতি উত্তরে বলল, আপনার শ্বশুর বাড়িতে। নাক দিয়ে বাচ্চাদের মতো সর্দি পড়া মেয়েটাকে আমি বিয়ে করব না। সারা বছর সর্দি লেগে থাকে ওর। তাছাড়া বয়স 20-এর গোড়ায়, কিন্তু এখনও ভাইদের কোলে চড়ে ঘুরে বেড়ায়। উপর থেকে নিচ পুরোই ন্যাকামিতে ভরপুর। একসাথে কথাটা বলে শেষ করল মম। মাহাদি মিনমিনে স্বভাবের মেয়েটার দিকে তাকাতেই মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল। তারপর চলে গেল কিচেনে। গতকাল দিনে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত আজ সকালে এই বাড়িতে এসে উঠেছে সে। সকলে স্বাভাবিক কথাবার্তা চালালেও মম এসেছে থেকে মুখ ভ্যাংচাচ্ছে আর সাথে একই বাক্য বিরতিহীনভাবে বলে চলেছে। মাহাদি ভীষণ বিরক্ত এই মেয়ের এমন বাচ্চামি আচরণে। তার বোনটাকেও বলিহারি। ভিডিওটা এভাবে ফাঁস করে দিতে পারল। মাহাদি তো মনে করেছিল মজা করছে মেয়েটা, কিন্তু সত্যি সত্যি যে ফাঁস করে দেবে তা তার কল্পনাতীত ছিল। এই বাড়িতে আসার আগে এতটা অস্বস্তি কাজ করেনি, এখন যেমনটা করছে। ওই নাক দিয়ে সর্দি মেয়েটাই একটা বাক্য বারংবার বলে তাকে এমন লজ্জা দিচ্ছে কেন? এই মেয়ে যখন এই ভিডিও দেখেছে তার মানে সবাই ওই ভিডিও দেখেছে। এমনকি এটাও জেনে গেছে সবাই, তার বউ হিসেবে প্রথমে বাবা এই মেয়েকেই পছন্দ করেছেন। মাহাদি নিজের ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিল এমনভাবে যে রোহিণী বেগম কখন এসে তার সামনে হাজির হয়েছেন তা বুঝতেও পারেনি সে। মাহাদি চোখ তুলে তাকাতেই ভদ্রমহিলা হাসলেন। এই পর্যন্ত যতবার দেখা হয়েছে ওনাকে হাসি মুখ ছাড়া কখনো দেখেনি সে। বসতে বসতে শুধালেন, কেমন আছো মাহাদি? আলহামদুলিল্লাহ ভালো মামুনি। রোহিণী বেগম আবারও অমায়িক হাসলেন। হেসে হেসে জানতে চাইলেন, তা পরিবারের সবাই ভালো আছে তো? তোমার আম্মুর শরীর কেমন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তা বিয়ে করবে কবে? হঠাৎ এই প্রশ্নে নড়ে চড়ে বসল সে। ঠোঁট টিপে উত্তর দিল, তাড়াতাড়ি করব। রোহিণী বেগম সময় নিলেন প্রশ্ন করতে গিয়ে। দ্বিধায় পড়লেন সামান্য, তবুও তা একপাশে ফেলে শুধালেন, তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ না? কারণ কি? কাউকে পছন্দ আছে? থাকলে বলতে পারো, আমি ভাবির সাথে কথা বলবো। মাহাদি আঁতকে উঠল। দুই পাশে সমান তালে মাথা দুলিয়ে জানালো, না না, আমার কোনো পছন্দ নেই। রোহিণী বেগম মৃদু হাসলেন। সরাসরি জানতে চাইলেন, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। এরপর থেমে আবারও সন্দেহী গলায় জানতে চাইলেন, সত্যি কি কোনো পছন্দ নেই? এভাবে পাত্রী দেখতে গিয়ে বারবার পালিয়ে আসার মানে তো এই দাঁড়ায় তুমি কাউকে পছন্দ করো। মাহাদি দুই পাশে মাথা নাড়ালো রোহিণীর কথায় অসম্মতি জানিয়ে। রোহিণী বেগম বিনয়ী থাকার চেষ্টায় রপ্ত থেকে বললেন, বিয়ে থেকে পালিয়ে আসা কোনো পুরুষের কাজ হতে পারে না। যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বলো। মেয়েদের মতো বিয়েকে ভয় পাচ্ছ কেন তুমি? বিয়েতে কোনো ফোবিয়া আছে তোমার? নির্দ্বিধায় বলতে পারো আমাকে। প্রশ্নগুলোর উত্তর নেই মাহাদির কাছে, তাই পাংশুটে মুখে চেয়ে রইল ভদ্রমহিলার দিকে। রোহিণী বেগম আবারও জড়তাহীন গলায় অকপটে জানতে চান, মমকে পছন্দ? পছন্দ হলে আমাকে বলতে পারো, লজ্জা পাওয়ার দরকার নেই। আমাকে তোমার বান্ধবী মনে করো। আরে আরে বলো, মমকে পছন্দ করো নাকি? রোহিণীর কথা শুনে লজ্জায় মাহাদির কান গাল নাক লাল হয়ে উঠল, একদম টমেটোর মতো। শব্দ ব্যয় করতে পারল না সে।
মানা করতে জড়তার সংকোচে থেমে গেল গলার আওয়াজ। ঠোঁট কামড়ে দুই পাশে মাথা নাড়ালো, যার অর্থ দাঁড়ায় না। রোহিণী বেগম আরেকটু কাছ ঘেঁষে বসলেন। নিজেদের ভেতরের 2 হাত লম্বা দূরত্ব কমিয়ে দিলেন। সামান্য জোর দিলেন কণ্ঠে, আরে বলো না, আমি কিছু মনে করব না। পছন্দ হলে বলতেই পারো, আমি ঘটকালি করব। লজ্জা পাচ্ছ কেন? আশ্চর্য, আমি তো তোমার বয়সী। হ্যাঁ, বয়সে চাচি মামির বয়সী, কিন্তু অন্তরের দিক থেকে একদম যুবতী। মাহাদি লজ্জায় ভাষা হারিয়ে ফেলল কথা বলার। কোনো প্রকার উত্তর না দিয়ে উঠে এক প্রকার পালিয়ে গেল ওই স্থান থেকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে সংঘর্ষ হতে লাগলো নিচের দিকে নামা মমর সাথে। নিজেকে সামলে নিল সে, নিমিষে নিরাপদ দূরত্ব বাড়িয়ে নিল। মমকে পেরিয়ে হন্তদন্ত পায়ে রুমের দিকে ছুটতে নিয়ে থেমে গেল। পেছন থেকে ভেসে এলো মেয়েটার উপহাস মিশ্রিত স্বর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিল? যে আমাকে বলে ন্যাকামি করি, নাক দিয়ে সর্দি পড়ে। একবার যদি দাঁড়িয়ে নিজেকে দেখত, তাহলে আমাকে জীবনেও এসব কথা বলতো না। হনুমানের মতো চেহারা হওয়া সত্ত্বেও এত অহংকার, বোকার হদ্দ। নিজেকে কিভাবে, প্রিন্স চার্মিং নাকি প্রিন্স জুলিয়েট? কানে সীসা ঢালার মতো শব্দগুলো শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করল মাহাদির। এত বড় অপমানের শিকার হয়ে এক পাও আগাল না সম্মুখে। মেয়েটা এবার বেশি বাড়াবাড়ি করছে। সামান্য এক কথা কিনা সে বলেছে এসেছে থেকে সেই কথার জন্য শুনিয়েই যাচ্ছে তো শুনিয়েই যাচ্ছে। থামাথামির নামগন্ধ নেই। সে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচের দিকে নেমে যেতে থাকা মেয়েটার পানে। তখনও অবিচল কণ্ঠে বিড়বিড় করছে। মাহাদিকে হাজারটা বকতে বকতে মম পিছু ঘুরে তাকালো। সেকেন্ডের ভেতর চোখাচোখি হলো দুজনের। ছেলেটা তাকিয়ে পরখ করল গুলুমুলু ফোলা ফোলা গাল নিষ্পাপ চেহারার অধিকারী মেয়েটাকে। সময় গড়ালো। ধীরে ধীরে সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটার দোরগোড়ায় পৌঁছালো। চেয়ে রইল একে অন্যের দিকে নির্নিমেষ। অতপর দুজন দুজনকে মুখের বিকৃতি ঘটিয়ে ভেঙচি কেটে চলে গেল নিজ নিজ পথে। মাহাদি মমর সোনার মতো করে নাক টেনে বলে উঠল, ন্যাকা একটা। মম সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল। মাহাদির মতো টেনে টেনে বলে উঠল, হনুমান একটা। আরশের সাথে তুমুল ঝগড়া লেগেছে নুসরাতের। হাঁটতে গিয়ে ভুলে আরশের গায়ে ধাক্কা লেগে গেছে, আর এতেই শুরু কথা কাটাকাটির। দুজনের একজনও থামাথামির নামগন্ধ নেই। এমন ভাব লক্ষণীয় ঝগড়া করে আজ এভারেস্ট জয় করে ফেলবে। কথা কাটাকাটির এক পর্যায়ে নুসরাত বলে বসল, আমাদের বাড়িতে কি 2 দিন পর পর এখানে চলে আসেন কেন? নিজের বাড়ি নেই? এসে দেখি গান্ডে পিণ্ডে গিলেন। কথাটা নুসরাতের মুখ থেকে বের হতেই সমান তালে ঝগড়া করা আরশ থেমে গেল। অনেকক্ষণ ভ্রুকুচকে মেলি মুখটা দেখল। কপালে গাঢ় ভাঁজ পড়েছে তার। নিঃশব্দে মুখটা কয়েকবার পরক করে নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। যেতে যেতে অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলল, আর আসবো না। নুসরাত হাঁ করে তাকিয়ে রইল আরশের যাওয়ার পানে। মাইন্ড করে ফেলবে তার কথা শুনে লোকটা, সে বুঝতেই পারেনি। অপরাধ বোধ নিয়ে আরশের যাওয়ার পানে তাকিয়ে থাকলো দরজার সামনে। ফিরে তাকানোর আগেই পিঠে পড়ল কয়েকটা কিল। নুসরাত আর্তনাদ করে উঠল। নাজমিন বেগম শুনলেন না। বাহুতে আরও কয়েকটা বসালেন, সাথে পিঠে গালে হাতে। যেদিকে পারলেন সেদিকেই লাগাতার বসালেন। কর্ধে মুখ লাল হয়ে গেছে ওনার। মেয়ের এমন উগ্রতা দেখে আক্রোশে ফেটে পড়ছেন। ছেলেটা এসেছে কয়েকবারই তাদের বাড়িতে। দেশে ফেরার 2 মাস পেরিয়ে 3 মাস হতে চলল। এখনো পর্যন্ত মাত্র 5 বার এসেছে এই বাড়িতে, আর এতেই খোঁটা দিয়ে বসেছে এই মেয়ে। কতটা কষ্ট পেয়েছে ছেলেটা ভেবেই নাজমিন বেগমের মেয়ের প্রতি রাগ বাড়ল।
চটপটে হাতে আরও কয়েকটা বসিয়ে দিলেন পিঠে। বললেন, বেয়াদবের বাচ্চা, বড় ছোট তোর চোখে লাগে না? অনেক দিন যাবৎ তোর নামে নালিশ আসছে আমার কানে। কিছু বলছি না বলে কি মাথা কিনে নিয়েছিস? আজ তোর একদিন কি আমার একদিন। পায়ের জুতা খুলে হাতে নিলেন। সপাটে বসালেন নুসরাতের পিঠে বাড়ি। যতক্ষণে সরে যেতে চাইল ততক্ষণে দেরি হয়ে গেছে। মা রণচণ্ডী হয়ে গেছেন। এখন আর বাঁচার উপায় নেই। এই কথা শুনতে হলো ভদ্রমহিলাকে। দৌড় দিল সামনের দিকে নুসরাত। পিঠে হাত বুলালো। ব্যথা পেয়েছে অনেকটা। পেছন থেকে আবার খ্যাপাটে পায়ে এগিয়ে আসছেন নাজমিন বেগম। তাই না থেমে ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে দৌড়ালো সোফার পেছনে। সেখানে দাঁড়িয়ে চোখ বড় বড় করে চেঁচালো, আম্মা! নাজমিন বেগম জুতোর ঢিলা মেরে নুসরাতের মাথা বরাবর ছুঁড়লেন। ক্রোধে অন্ধ হয়ে নিজেও চেঁচালেন, আমাকে চোখ দেখাস তুই? আমাকে? বাহিরের মানুষকে চোখ দেখাতে দেখাতে আমাকে দেখাচ্ছিস? দাঁড়া ছাগলের বাচ্চা, হাতের কাছে পেলে আস্ত রাখবো না। ভদ্রমহিলা মেয়ের পিছু পিছু ছুটলেন। হাতের কাছে পেলে ভর্তা বানিয়ে দেবেন মনোভাব এমন। সাথে সব রাগ উগলে দিতে এতদিনের জমানো কথা হরহর করে বললেন, তুই নাকি আনোয়ার সাহেবের সাথেও বেয়াদবি করেছিস? নুসরাত মুখ ফসকে জিজ্ঞেস করে বসল, ওই বুইড়া বলেছে আমি বেয়াদবি করেছি? কথার শেষ হতেই নাজমিন বেগমের অন্য পায়ের জুতা এসে মুখ বরাবর পড়ল নুসরাতের। কোকিয়ে উঠল ব্যথায়। হাত দিয়ে নাক চেপে ধরে আর্তনাদ করল। চোখ দিয়ে পানি বেয়ে পড়ল একটুখানি। নাজমিন বেগম ফিরেও দেখলেন না তা। বললেন, চুপচাপ আরশের কাছে ফোন দিয়ে ক্ষমা চাইবি। এরপর নাস্তা খেতে আসতে বলবি। যদি আরশ না আসে তাহলে তোকে পিটিয়ে লাশ বানিয়ে দেব। নুসরাত মনে মনে মাকে কয়েক হাজার ভেঙচি কাটল। মুখের বিকৃতি বানিয়ে বিড়বিড় করল, বই গেছে আমার ক্ষমা চাইতে। মেয়ের কথা শুনলেন হয়তো, তাই হুঁশিয়ারি দিলেন এক প্রকার, আরশ যদি না আসে তোর জিনা হারাম করে দেব আমি। নুসরাত কিয়ৎকাল মায়ের গুরুগম্ভীর কোর্ধান্বিত চেহারা দেখল। অতপর প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল লিস্টে ঢুকে আনব্লক করল চেঙ্গিস খান নামক নাম্বারটা। কল মিলালো, কানে লাগিয়ে অপেক্ষা করল ওপাশ থেকে কল ধরার। কল তো ধরলই না। উল্টো নুসরাতকে হতবাক করে দিয়ে ওপাশ থেকে বিজি আসলো নাম্বারটা। মোবাইল হাতে রেখে কিয়ৎকাল স্ক্রিনে তাকিয়ে ঠোঁট বেয়ে আনমনে উচ্চারণ করল, আম্মা! ব্লক মেরে রেখেছে আমায় চেঙ্গিস খানটা। নাজমিন বেগম কথাটা কানে তুললেন কিনা বোঝা গেল না। নিজের হাতের মোবাইল এনে ধরিয়ে দিলেন নুসরাতের হাতে। ইশারায় বললেন কল দিতে। নুসরাত কল দিল এবার। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশের ব্যক্তিটি কল তুলল। দুজনেই কিছুক্ষণ চুপ রইল। যান্ত্রিক মুঠোফোনের ওপাশ থেকে ভেসে এলো, কথা না বললে ফোন রাখছি। বলা শেষেই কল কাট হয়ে গেল। সেকেন্ডে দ্বিরুক্তি করল না। নুসরাত শক্ত হাতে আবারও কল মিলালো আরশকে। কল পিক হতেই ক্যাচক্যাচে কণ্ঠে বলে উঠল, হ্যালো আরশ ভাই। নুসরাতকে অষ্টম আশ্চর্যে পৌঁছে দিয়ে ব্যক্তিটি শুধালো, কে বলছেন? নুসরাত হতবিহ্বল নয়নে তাকিয়ে থাকলো দেয়ালের দিকে। উত্তর দিল না সেই কথার। জিজ্ঞেস করল, নাস্তা না করে গিয়েছেন কেন? উত্তর দিতে ইচ্ছুক নই। দন্তকপাটি পিষল সে। কড়মড় করে বলল, আপনি নিজেকে যতটা ভদ্র সিধে সাদা দেখান আসলে অতটা ভদ্র আর সিধে সাদা নন। এক নাম্বারের ঘাটতারা বজ্জাত খবিশ। ফোন রাখছি। নুসরাত ছ্যাঁত করে উঠল, ধমকে উঠল, একদম আমাকে রাগাবেন না আরশ ভাই। মুখের উপর কল কেটে দেওয়ার মতো বেয়াদবি কোথা থেকে শিখেছেন? চুপচাপ এসে নাস্তা করে যান আর কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। এত সহজে তোমাকে আমি মাফ করব না। মৃদু চিৎকার বেরিয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে।
আক্রোশে ফেটে পড়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কিভাবে ক্ষমা করবেন? আরশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার সাথে চেঁচাচ্ছ তুমি? ফোন রেখে দেব কিন্তু। নুসরাত দন্তকপাটি পিষল। তাকে হুমকি দেয়ই আরস্যার বাচ্চা। চিৎকার করে জিজ্ঞেস করতে চাইল, আমাকে ভয় দেখাচ্ছেন কলকাতার? কাটুন না, কাটুন, আমি ভয় পাই নাকি? কিন্তু বলতে পারল না। মেকি তোষামত করল, জি ফারমায়ে নবাব সাহাব, আপনার জন্যই অভাগীর জান কুরবান। আরশ হয়তো সামান্য হাসল, অতপর গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, এখন জান কুরবান না করলেও চলবে। আমি আবার মানব দরদি মানুষ, মানুষের জান কুরবান করতে পারবো না। নুসরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কত কথা বলে এই ব্যাটা, তবুও শুধায়, কি করতে হবে বলুন? কি করলে আপনার আকাশ ছোঁয়া রাগ কমে জমিনে নামবে? আরও শিথিল কণ্ঠে বলল, বর্তমানে আমার দুটো শর্ত মেনে নিলেই আকাশ ছোঁয়া রাগ জমিনে নেমে যাবে। শর্ত দুটো বকুন। আমি কুত্তা নই যে বকব। সুন্দর করে কথা না বলতে পারলে কল কাটো। আমি আসবো না নাস্তা করতে। নুসরাত ঠোঁট টেনে হাসল। মেকি বিনয়ী কণ্ঠ এনে বলল, প্লিজ ভাইজান, আপনার দুটো শর্ত বলে আমার মতো একজন নিরীহ প্রাণীর উপরে কৃপা করুন, দয়া করে। আরও সময় নিল কিছুক্ষণ। তারপর বলল, লোকেশন পাঠাচ্ছি, এসে দেখা করো। নুসরাত ফট করে বলল, পারবো না। তাহলে আমিও নাস্তা করতে আসবো না। চোখ বন্ধ করে প্রলুব্ধ নিঃশ্বাস ত্যাগ করল সে। এই আরশের বাচ্চা জ্বালিয়ে মেরে ফেলছে তাকে। বলল, লোকেশন সেন্ড করুন, হাফ অ্যান আওয়ারের ভেতর আসছি। ভেতরে আসার দরকার নেই, বাহিরে এসো। আরশ ভাই, আপনি আমার জীবনটা জ্বালিয়ে তেনা তেনা করে দিচ্ছেন। বুঝতে পারছেন, আপনি আমার জীবনের একটা ত্যক্ত বিরক্তিকর অধ্যায়। আরশও নুসরাতের মতো একই ভঙ্গিমায় বলল, আর আপনি আমার জীবনটা মধুর করে দিচ্ছেন। আপনি হলেন আমার জীবনে দেখা সব থেকে সুন্দর প্রাণী, সবচেয়ে সুন্দর অধ্যায়। এবার দয়া করে ম্যাম নিজের পা ফেলুন বাড়ির বাহিরে, সাথে আমাকে ধন্য করুন আপনার পায়ের ধুলো মারিয়ে।